একাদশ শ্রেণীর ইতিহাস ক্লাসে আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম যে ইতিহাস বলতে কী বোঝায়, ইতিহাসের উপাদানগুলি কী কী, কোন কোন উপাদানের ভিত্তিতে ইতিহাস রচিত হয়, আর হচ্ছে যে উপাদান ছাড়া ইতিহাস রচনা করা যায় কি না, সেটা যদি উপাদান ছাড়া কোনো অতীতের ঘটনাকে বিবরণ দেওয়া হয় তাহলে সেটা ইতিহাস না গল্প, এই বিষয়গুলি নিয়ে আমরা একটা ধারণা তৈরির চেষ্টা করেছিলাম। আজকে আমরা এর পরের যে পার্ট আছে সেটা হচ্ছে ইতিহাস রচনার বিভিন্ন যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই দৃষ্টিভঙ্গিগুলো নিয়ে আলোচনা করার পাশাপাশি সিলেবাসে তোমাদের দুটি বিষয় উল্লেখ করে দেওয়া আছে। একটা হচ্ছে ঐতিহ্য আর কি, রীতি ইতিহাস রচনার, তো সেটাই পুরাণ ঐতিহ্য, আর একটা হচ্ছে ইন্দো পারসিক ঐতিহ্য ভারতবর্ষের ক্ষেত্রে। তো এই পুরাণ ঐতিহ্য আর ইন্দো পারসিক রীতি এই দুটোও আলোচনা করবো, তার সাথে বিভিন্ন যে দৃষ্টিভঙ্গি আছে ইতিহাসের সেটা। তো প্রথমেই আমরা যে দৃষ্টিভঙ্গি পাই, মানে প্রথম দিককার যে দৃষ্টিভঙ্গি প্রচলিত ছিল সেটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি। ধর্মীয় দৃষ্টিভঙ্গি অনুসারে মনে করা হতো যে এই ঈশ্বরই মানুষ সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই জগৎ সৃষ্টি করেছেন, অতএব এই পৃথিবীতে জগতে যা কিছু পরিচালিত হচ্ছে, যে কার্যক্রম আমরা লিপিবদ্ধ করছি ইতিহাস হিসেবে, সে সবই হচ্ছে ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন। অতএব এই দৃষ্টিভঙ্গি থেকেই ইতিহাস রচনা বা ঘটনার যে ক্রম, সেই ক্রম লিপিবদ্ধ করার একটা চেষ্টা চলতো। তো এটাকেই ধর্মীয় দৃষ্টিভঙ্গি বলা হয়, এখানে যেখানে ধর্মের শ্রেষ্ঠত্বই প্রমাণ করা হতো। এরপর হচ্ছে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি। যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি মানে কোনো কিছুকে মেনে নেওয়ার আগে তোমার সেটাকে যুক্তি দিয়ে যাচাই করা। যুক্তি দিয়ে যাচাই করা মানে কেন, যে ঘটনা আমরা দেখছি সেই ঘটনাটা কেন, কেন নয়, এটা কেন, ওটা কেন নয়, এটা না হলে অন্য কি হতো, সব কিছুকে যুক্তি দিয়ে যে প্রতিষ্ঠা করা। যেমন প্রুধো, ভলতেয়ার, কোত, বার্কলে, এরা হচ্ছে সব এই ইতিহাস চর্চায় একটা বিজ্ঞানসম্মত চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার প্রথম প্রচলন ঘটালেন এবং তারা যুক্তির আশ্রয় নিলেন যখন তোমার নবজাগরণ ঘটলো আর কি। মানে মধ্যযুগ পেরিয়ে যখন আধুনিক যুগে কনস্টান্টিনোপলের পতনের পর 1453 যখন কনস্টান্টিনোপলের পতন হলো, তারপরে থেকে যে আধুনিক যুগ বা মানবতাবাদ নবজাগরণের সূচনা হলো, সেইখান থেকে কিন্তু এই যুক্তিবাদের প্রসার ঘটলো এবং বিজ্ঞানসম্মতভাবে চিন্তাভাবনা করা শুরু হলো। এরপর তোমরা জানো যে অষ্টাদশ শতকে শিল্প বিপ্লব যখন হলো, শিল্প বিপ্লবের ঠিক একটু আগে বা শিল্প বিপ্লব শুরু থেকে যে বিভিন্ন উপনিবেশ স্থাপনের চেষ্টা ইউরোপীয় শক্তিগুলি করেছিল, তো তার ফলে একটা বড় বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠার চেষ্টায় তারা লিপ্ত ছিল, রত ছিল। সেইগুলোকে একটি বৌদ্ধিক রূপ দেওয়ার জন্য, তার উপর যুক্তি প্রতিষ্ঠা করার জন্য একটি নতুন ধরনের ইতিহাস চর্চার সূচনা হয়, সেটাকে বলা হয় সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা। সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার মধ্যে দিয়ে তারা জাতিগতভাবে কতটা শ্রেষ্ঠ এবং এই যে দেশগুলিকে অধিকার করার তাদের যে অধিকার আছে, সেগুলো কিন্তু এই সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার মধ্যে দিয়ে ফুটে উঠত। তারপর বিভিন্ন দেশে উপনিবেশ বিরোধী যে আন্দোলন, সেই উপনিবেশ বিরোধী আন্দোলন বিশেষ করে 19 শতকে, সেই সময় বিভিন্ন দেশে জাতীয়তাবাদের জন্ম হয়। এই জাতীয়তাবাদের জন্মকে কেন্দ্র করে, এই জাতীয়তাবাদকে কেন্দ্র করে একটি নতুন ধরনের ইতিহাস, মানে তার জাতি যে শ্রেষ্ঠ, সেই জাতির শ্রেষ্ঠত্ব এবং একতা প্রতিষ্ঠার জন্য যে নতুন চর্চার সূচনা হলো, তো সেইটা কিন্তু জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি বলা হয়। সেখানে সাধারণ মানুষ, রাজনীতি, কবি, সাহিত্যিক, ঐতিহাসিক, এরা কিন্তু নিজেদের যে দেশ স্বার্থ তাদের সেগুলোকে রক্ষা করার জন্য তৎপর হয়ে উঠেছিলেন। আরেকটি দৃষ্টিভঙ্গি আছে, সেটা হচ্ছে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি হচ্ছে তারা মনে করে যে এই জগতে যে উৎপাদনের যে শক্তি, উৎপাদনের শক্তি মানে সেটা কৃষি হতে পারে, শিল্প হতে পারে, সেই উৎপাদনের শক্তির যারা মালিক, সেই উৎপাদনের শক্তির মালিকানা যাদের হাতে, তারাই হচ্ছে সবচেয়ে সমাজে ক্ষমতাশালী শ্রেণী এবং তারা সংখ্যালঘিষ্ঠ শ্রেণী। তারা কি করে না, ম্যাক্সিমাম যে শ্রমজীবী শ্রেণী, যাদের শ্রমের মধ্যে দিয়ে এই উৎপাদন ফুলে ফেঁপে উঠছে, সেই উৎপাদিত অতিরিক্ত মুনাফা সেই মুষ্টিমেয় শ্রেণী ভোগ করছে। তো এর ফলে সমাজে একটি বৈষম্য তৈরি হচ্ছে এবং এই বৈষম্যের ফলে একটি ক্লাস স্ট্রাগল, শ্রেণী সংগ্রাম দেখা দিচ্ছে। তো এই শ্রেণী সংগ্রামের অবসান ঘটবে কোনো বিপ্লবের মধ্যে দিয়ে এবং সেখানে সমাজে আবার অর্থনৈতিকগতভাবে সমতা প্রতিষ্ঠিত হবে। এই দৃষ্টিভঙ্গি থেকে মার্ক্সবাদী যে দৃষ্টিভঙ্গি ইতিহাস চর্চা, সেটা আমরা দেখতে পাই। আরেকটি 1960-এর দশক থেকে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল নিম্নবর্গের ইতিহাস চর্চা ভারতবর্ষে। রঞ্জিত গুহর নাম তোমরা শুনে থাকবে। তো রঞ্জিত গুহ এই সাবলটার্ন হিস্ট্রি বা নিম্নবর্গের ইতিহাস চর্চার যে সূত্রপাত হলো, সেখানে সমাজের একদম প্রান্তিক সমাজের যে নিম্নবর্গের মানুষ, যাদেরও ইতিহাস রচনায় কোনো ভূমিকা থাকতে পারে, এটা কিন্তু আগে কেউ কখনো ভাবেনি। তো এই নতুন ধরনের ইতিহাস চর্চার ফলে এই বিষয়টা উঠে এলো যে সমাজের প্রান্তিক শ্রেণীর যে মানুষ, সেই প্রান্তিক শ্রেণীর মানুষেরও ভূমিকা আছে কোন কোন ক্ষেত্রে, সেগুলো তারা উল্লেখ করেছেন। এবং রঞ্জিত গুহর পাশাপাশি
তোমার পার্থ চট্টোপাধ্যায়, ভারতবর্ষে গৌতম ভদ্র, জ্ঞান পাণ্ডে, গায়ত্রী চক্রবর্তী, এই সমস্ত ঐতিহাসিক তারা কিন্তু তাদের বিভিন্ন যে গবেষণা, সেই গবেষণার মধ্যে দিয়ে এই সাবলটার্ন হিস্ট্রি বা নিম্ন বর্গের ইতিহাস চর্চাকে আরও এগিয়ে নিয়ে গেছেন। এবং তারা বলেছেন যে ওই বিভিন্ন যে বিদ্রোহ, ধরো 1857 খ্রিস্টাব্দের যে মহাবিদ্রোহ, সেখানে জনগণের কী ভূমিকা ছিল, তারপর হচ্ছে মুন্ডা বিদ্রোহ বলো বা অন্যান্য কৃষক সম্প্রদায়, কৃষক বিদ্রোহ, তো সেগুলোতেও সাধারণ মানুষ কিন্তু একটা অংশগ্রহণ ছিল। সে সাধারণ মানুষের কথা এতদিন ইতিহাসে স্থান পেত না। এটা নিম্নবর্গের ইতিহাস চর্চা জনপ্রিয় হওয়ার পরে এই বিষয়টা আমরা লক্ষ্য করি। এছাড়াও আরও কিছু দৃষ্টিভঙ্গি, সেগুলো খুব গুরুত্বপূর্ণ না হলেও লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে তোমার অক্সফোর্ড বা কেমব্রিজপন্থী যে ইতিহাস চর্চা, তো সেখানেও একটি বিশেষ ধারা লক্ষ্য করা যায়। তারা সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা, বিশেষ করে কেমব্রিজ, অক্সফোর্ড, এরা সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার অস্তিত্বই এখানে লক্ষ্য করা যায় বিশেষ করে। এছাড়াও স্বাধীন দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু ঐতিহাসিক তারা ইতিহাস চর্চা করেছেন, যেমন অমলেশ ত্রিপাঠী, তারপর হচ্ছে তোমার তপন রায়চৌধুরী, অসীম দাশগুপ্ত, এই সমস্ত যে সমস্ত ইতিহাসবিদ তারা কিন্তু তোমার স্বাধীন যে প্রগতিপন্থী নামে পরিচিত, এরা স্বাধীন ইতিহাস চর্চার সূচনা করেছেন। এবার হচ্ছে ঐতিহাসিকের কাজ কি? এই যে বিভিন্ন উপাদানের কথা আমরা জানলাম, বিভিন্ন দৃষ্টিভঙ্গির কথা জানলাম, ঐতিহাসিকের কাজ কি? ঐতিহাসিক কোনো একটি ঘটনার বিবরণ দিচ্ছেন, এখানেই প্রশ্ন যে কোনো ঘটনাকে বিশ্লেষণ করা কি ঐতিহাসিকের কাজ? তিনি কি বিশ্লেষণ করবেন, নাকি বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই? এ নিয়ে দুটোই মত আমরা লক্ষ্য করছি। একদল মনে করছে যে ঐতিহাসিককে অবশ্যই বিশ্লেষণ করতে হবে ঘটনা, আর একদল মনে করছেন যে ঐতিহাসিককে কোনো ঘটনার বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই। যারা মনে করেন যে ঐতিহাসিকের বিশ্লেষণ দরকার আছে, তারা যে যুক্তিগুলি দেন সেটা হচ্ছে যে যখন আমরা ইতিহাসের কোনো একটি ঘটনা সম্পর্কে জানি, সেটা যদি কোনো বিশ্লেষণ না থাকে, ঐতিহাসিকের যদি কোনো ব্যাখ্যা না থাকে, তাহলে নতুন নতুন যে তত্ত্ব, সেই বিষয়গুলি কিন্তু আমরা কোনোভাবেই জানতে পারবো না। যেমন কোনো বিপ্লবের কথা যদি হয়, বা হচ্ছে কোনো সাম্রাজ্যের পতনের কথা যদি হয়, তো সেইগুলো যদি শুধুমাত্র ঘটনার বিবরণ লিপিবদ্ধ করা হয়, তাহলে তার পিছনে যে আরও কিছু কারণ থাকতে পারে, সেই ব্যাখ্যাগুলো কিন্তু আমরা পেতে পারি না। যেমন মৌর্য সাম্রাজ্যের পতন, মৌর্য সাম্রাজ্যের যে পতন হয়েছে, সেই পতনের যদি শুধুমাত্র কাহিনী লিপিবদ্ধ করা হয়, তাহলে সেখানে আমরা দেখেছি যে শুধু সামাজিক এবং অর্থনৈতিক কারণের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এই মৌর্য সাম্রাজ্যের পতনকে উপস্থাপন করা হলো, তখন আমরা দেখতে পেলাম যে এর পিছনে অর্থনৈতিক যে কারণ, সেই অর্থনৈতিক কারণও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তার শুধুমাত্র সামরিক কারণ নয়, অর্থনৈতিক কারণ যে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এটা কিন্তু অন্য ধারার দৃষ্টিভঙ্গি, অন্য ধারার ইতিহাস চর্চা না হলে সেটা আমাদের পক্ষে জানা কখনোই সম্ভব হতো না। যেমন ধরো দহিরের পরাজয়, যখন সিন্ধু দেশের যে রাজা, আরবদের আক্রমণের ফলে দহিরের যে পরাজয় ঘটলো, তো এইটাকে আমরা এতদিন মনে করতাম শুধুমাত্র মুসলিম আক্রমণের ফলেই দহিরের পরাজয় হয়েছে। কিন্তু অন্যান্য ইতিহাস চর্চার ফলে, ইতিহাস চর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গির ফলে, বিভিন্ন ঐতিহাসিকের বিশ্লেষণের ফলে আমরা যেটা তথ্য পাচ্ছি, সেটা হচ্ছে যে দহির তার যে প্রজা, বিশেষ করে বৌদ্ধ প্রজা, সে বৌদ্ধ প্রজাদের আনুগত্য হারিয়েছিল অনেক আগে, অর্থাৎ তার পতন তার আগেই হয়ে গেছে, শুধু একটি ধাক্কার অপেক্ষায় ছিল, শুধু ধাক্কাটি দিয়েছে আরব মুসলিমদের আক্রমণ। তাহলে শুধু এই আক্রমণটাকেই একমাত্র কারণ হিসেবে বিবেচনা করা ঠিক নয়। কিন্তু ঘটনার যদি বিশ্লেষণ না করা হয়, তাহলে কি হবে না, এই যে বিভিন্ন ধারাগুলো, বিভিন্ন যে দিকগুলো, সেই দিকগুলোর কথা অজানা থেকে যায়। আরেক দল মনে করেন যে ঐতিহাসিকের কোনো বিশ্লেষণ করার কিছু প্রয়োজন নেই। কারণ হচ্ছে যে ঐতিহাসিক যখন কোনো ঘটনার বিশ্লেষণ করেন, তখন তিনি কোনো একটি দৃষ্টিভঙ্গিকে আশ্রয় করে সে ব্যাখ্যাটা করেন। তাহলে কি হয়, এটা একপেশে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে নিরপেক্ষতা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য তারা মনে করেন যে ঐতিহাসিককে কোনো ঘটনার কিছু ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া কখনো কখনো কি হয়, ধরো যেমন মিল, তোমাদের একটা ছোট ঘটনা বলি, যে ভারতবর্ষের যে ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাস যুগ বিভাজনের ক্ষেত্রে তিনি যে 3টি যুগে ভাগ করেছেন, সেখানে কিন্তু তার দৃষ্টিভঙ্গিগত একটি প্রকাশ ঘটেছে। তো এইভাবে যিনি ইতিহাসের কোনো ব্যাখ্যা দেন, সেই ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে কিন্তু তার একটি দৃষ্টিভঙ্গি সেখানে কাজ করে। তাহলে অনেকগুলি দৃষ্টিভঙ্গি আমাদের যদি একত্রিত করা না যায়, তাহলে কোনটি সঠিক কোনটি বেঠিক, সেক্ষেত্রে কিন্তু সাধারণ পাঠক বিভ্রান্ত হয়ে যেতে পারে। সেই জন্য এরা মনে করেন যে বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই, যা ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে লিপিবদ্ধ করলেই চলবে।
এ নিয়ে বিতর্ক চলছে, যদিও বর্তমানে প্রত্যেকটি ঐতিহাসিক ঘটনার বিচার বিশ্লেষণ এটি গ্রাহ্য হয়েছে ইতিহাস চর্চার ক্ষেত্রে এবং বিচার বিশ্লেষণ করা হচ্ছে। এবার দুটি ঐতিহ্যের কথা বলেছিলাম যে সিলেবাসে আছে, একটা হচ্ছে পুরাণ ঐতিহ্য, ইতিহাস পুরাণ ঐতিহ্য, আর একটা হচ্ছে ইন্দো পারসিক ঐতিহ্য। ইতিহাস পুরাণ ঐতিহ্য যে পুরাণ যে শব্দটি, তো সেই প্রত্যেকটা দেশেই কিছু পুরা কাহিনী আছে। পুরাণ শব্দের অর্থই হচ্ছে প্রাচীন, তো গাথা কাহিনী, উপকথা, উপাখ্যান এই সমস্ত এখানে। তো প্রত্যেকটা দেশেই এরকম কিছু পুরাণ আছে, আমাদের দেশেও কিন্তু 18টি পুরাণ আছে। তো সেই পুরাণগুলিতে কিছু বিষয় থাকে, 5টি লক্ষণ বলা হয়, যে ভারতবর্ষে যে পুরাণ আছে সেখানে 5টি লক্ষণের কথা বলা আছে, মানে 5টি বৈশিষ্ট্য একটি পুরাণে থাকবে। কি কি? 1 নম্বর হচ্ছে স্বর্গ বা সৃষ্টি, পৃথিবীর যে সৃষ্টি হয়েছে সেই সৃষ্টির ইতিহাস সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে। প্রতিসর্গ অর্থাৎ প্রলয়ের পর নবসৃষ্টি, পৃথিবী যে সৃষ্টি হয়েছে তারপর একটা প্রলয় হয়েছে, মহাপ্রলয়, সেই প্রলয়ের পর আবার নতুন করে যে জীবকুলের সৃষ্টি হয়েছে সেইটা। বংশ অর্থাৎ দেবতা এবং ঋষিদের যে বংশ তালিকা, সেই বংশ তালিকা হচ্ছে পুরাণে থাকে। আর মন্বন্তর, 14 জন মনুর শাসনের বিবরণ, 14 জন মনু যে শাসন করেছে সেখানে বিবরণ থাকে। আর বংশানুচরিত মানে রাজাদের যে বংশাবলী, সেই বংশাবলীগুলো থাকে। এই 5টি বৈশিষ্ট্য মোটামুটি পুরাণগুলিতে আমরা দেখতে পাই। তো এখানে এই যে বংশানুচরিতটা থাকছে, এই বংশানুচরিত বিভিন্ন যে বংশের বিবরণ সেগুলো কিন্তু আমরা পুরাণ থেকে জানতে পারছি। যেমন ধরো ভারতবর্ষের যেখানে হর্ষঙ্ক বংশ, শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ, কান্য, সাতবাহন, গুপ্ত, এই সমস্ত যে বংশগুলো, সেই বংশগুলোর বিবরণ কিন্তু আমরা পুরাণ থেকে পাই। তাহলে ইতিহাস রচনার ক্ষেত্রে যেহেতু আমাদের উপাদানের দরকার, তাই এটাকেও একটা উপাদান হিসেবে আমরা গ্রহণ করতে পারি, এখান থেকে ইতিহাস রচনার সহায়ক হতে পারে। কিন্তু এইটিকে একদম কোনো বিচার বিশ্লেষণ ছাড়া, যাচাই করা ছাড়া একদম গ্রহণ করে নিলে ভুল হবে, কারণ এখানে কল্পনার আশ্রয় গ্রহণ করা হয়েছে। এটা কিন্তু ঐতিহাসিক বিবরণ নয়। এখানে যে বংশতালিকা আছে বা জায়গার নাম আছে সেইগুলো সম্পর্কে একটি ধারণা পাওয়া যেতে পারে, কিন্তু হুবহু যদি এই পুরাণে বর্ণিত কাহিনীকে আমরা ইতিহাস বলে চালিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখানে এর যে ঘটনাগুলি দেওয়া হয়েছে তা পরবর্তীকালে সংশোধিত অনেক ঘটনা আছে, এখানে কল্পনার আশ্রয় আছে। তো সেই অংশগুলিকে আমাদের বাছাই করে বাদ দিতে হবে, তবেই হচ্ছে আমরা সেখান থেকে সত্যিকারের ইতিহাসের যে উপাদান সেই উপাদানটা পেতে পারবো। তাহলে এর যে একেবারে গুরুত্ব নেই তা নয়, ওই বংশগুলো সম্পর্কে আমরা জানতে পারছি, ওই জায়গাগুলো সম্পর্কে জানতে পারছি, এটা হচ্ছে গুরুত্ব। আর এর যে নেগেটিভ দিক, এর লিমিটেশন যেটা, সেটা হচ্ছে যে এখানে কল্পনার আশ্রয় গ্রহণ করা হয়েছে। তারপর হচ্ছে যে যে সময়ের এই পুরাণগুলি তার পরবর্তীকালে কিছু সংযোজন করে দেওয়া হয়েছে এখানে, এগুলো হচ্ছে তার নেগেটিভ দিক বা লিমিটেশন। ভারতবর্ষে ইন্দো পারসিক ঐতিহ্য, ভারতবর্ষে যখন মুসলিম আক্রমণ হলো তখন আরব দেশ থেকে সেই আক্রমণকারীদের সাথে কিছু চিন্তাবিদ, দার্শনিক বলো, সাহিত্যিক বলো, কবি, লেখক, তারাও কিন্তু এখানে উপস্থিত হলেন। ভারতবর্ষে যখন সুলতানি শাসন সূচনা হলো তখন সেই দরবারে তারা থেকে সেইখানে ইতিহাস রচনা শুরু করলেন। এবং এই আরবীয় যে ঐতিহাসিক যারা, তারাই কিন্তু ভারতবর্ষে যে প্রকৃত ইতিহাস চর্চা, অর্থাৎ সাল তারিখ দিয়ে ইতিহাস চর্চা, সেটা কিন্তু সূচনা করেছে। তার আগে পর্যন্ত ভারতীয়রা এইভাবে ইতিহাস রচনা করতে জানতো না, তারা সাল তারিখ লিখে কোনো ইতিহাস রচনা করতে জানতো না। এটা কিন্তু ভারতবর্ষে ইন্দো পারসিক ঐতিহ্য যে শুরু হয়েছে, মানে পারসিক ঐতিহাসিকদের একটি গুরুত্বপূর্ণ অবদান বলা যেতে পারে। তো তাদের ইতিহাস চর্চার এটা একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে সাল তারিখ দিয়ে সঠিক কালানুক্রম অনুসারে ইতিহাসকে রচনা করা। কিন্তু তাদেরও যে লিমিটেশন ছিল না তা নয়, তারা শুধুমাত্র উচ্চ স্তরের মানুষের কথা আলোচনা করেছে, সমাজের নিম্ন স্তরের মানুষের কথা সেভাবে আলোচনা করেনি। তাদের ইতিহাস চর্চার মধ্যে ধর্মীয় চিন্তা প্রাধান্য পেয়েছে, মানে ধর্মীয় দৃষ্টিভঙ্গিটাই বেশি প্রাধান্য পেয়েছে, সাধারণ মানুষের যে বাস্তব জীবনযাত্রা সেটা সেইভাবে প্রাধান্য পায়নি। এছাড়া হচ্ছে যে সুলতান বা সম্রাটদের শুধু ভজনাই তারা করেছেন বেশিরভাগ ক্ষেত্রে। এখানে তারা যে ইতিহাসগুলো রচনা করেছেন তার কয়েকটি ধারা লক্ষ্য করা যায়, সেগুলো বিভিন্নভাবে আর কি প্রকাশিত হয়েছে ইন্দো পারসিক ঐতিহ্যগুলি। তারা কখনো আত্মজীবনীমূলক গ্রন্থে হয়েছে, তারপর কাব্যমূলক গ্রন্থ বা নীতিশাস্ত্র, প্রশাসনিক বিবরণ যেগুলো আছে সেগুলোতেও প্রতিফলিত হয়েছে, কথোপকথন, উপদেশমূলক সাহিত্য, সুফি সাধকদের জীবনী, রাজনৈতিক ইতিহাস, মানে কোনো যুদ্ধের কাহিনী, সম্পর্কের কাহিনী, এগুলোর মধ্যে দিয়েও কিন্তু এই যে ইন্দো পারসিক ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলি ফুটে উঠেছে। এই ঐতিহাসিকদের ত্রুটি হচ্ছে যে রাজ আনুকূল্য পাওয়ার জন্য রাজাদের প্রশস্তি সেগুলো অতিশয়োক্তি করেছে, সুলতানদের অনুগ্রহপ্রষ্ট ছিলেন তারা,
তারা বিভিন্ন রাজপদে আসীন ছিলেন কখনো কখনো। তো তাদের পক্ষে সুলতানের বিরুদ্ধে কোনো কথা বলা সেটা সম্ভব ছিল না, কারণ সে কথা বলেই তাহলে তার যে এই অনুগ্রহ, রাজানুগ্রহ, সেটা থেকে সে বঞ্চিত হতে পারে। এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা এই ইন্দো পারসিক ইতিহাস রচনার। এছাড়া হচ্ছে ধর্মীয় সংকীর্ণতা, যেটা বললাম যে শুধুমাত্র ধর্মীয় মতবাদ দ্বারাই এই ইতিহাস চর্চা হয়েছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অবদান যেটা, সেটা হচ্ছে যে এই সাল তারিখ দিয়ে ইতিহাস রচনা করা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপাদান, মানে সঠিক যে কালানুক্রম তারা সন তারিখের উপস্থাপনা করেছে, একদম পরপর সাল ধরে, তারিখ ধরে ঘটনার বিবরণ লিখেছে। এইটা কিন্তু ইতিহাস রচনার ক্ষেত্রে এইখানে যে ঘটনাগুলো পাওয়া যাচ্ছে সেটা কিন্তু কালানুক্রম নির্ধারণের ক্ষেত্রে ঐতিহাসিকদের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটি টপিক তোমাদের আজকে আলোচনা করলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে যে ইতিহাসের যে সময় বা কাল, এটা সম্পর্কে দুটো ধারণা প্রচলিত আছে। একদল মনে করেন যে ইতিহাস হচ্ছে যে তীরের ফলার মতো এগিয়ে যাচ্ছে সামনের দিকে, মানে সেটা আর কোনোদিন ফিরে আসার সম্ভাবনা নেই, মানে পৃথিবী সৃষ্টি হয়েছে আবার পৃথিবী শেষ হয়ে যাবে, এইভাবে ইতিহাস এগিয়ে চলছে। আরেক দল মনে করেন যে ইতিহাসের গতি হচ্ছে সিক্লিক্যাল, অর্থাৎ বৃত্তাকার পথে, চক্রাকার পথে। তাহলে একটা লিনিয়ার বা রৈখিক সময়রেখা, আর একটা হচ্ছে সিক্লিক্যাল বা চক্রাকার বা বৃত্তাকার সময়রেখা। এই বৃত্তাকার সময়রেখার যারা সমর্থক তারা মনে করেন যে ইতিহাস হচ্ছে সবসময় চক্রাকারে আবর্তিত হচ্ছে। কারণ ভারতবর্ষে 4টি যুগের কথা বলা আছে, তোমরা জানো, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগ শেষ হচ্ছে, আবার দাপর শুরু হচ্ছে, সত্য, ত্রেতার পর দাপর, তারপর কলি, কলিযুগের অবসানের পর আবার সত্য যুগ ফিরে আসছে। তাহলে এইভাবে চক্রাকার পথে পরিবর্তিত হচ্ছে মানুষের কার্যকলাপ। তো কেউ মনে করেন যে তীরের ফলার মতো যাচ্ছে, আর কারো মনে করেন যে এটি হচ্ছে একটি বৃত্তাকার পথে। এই বৃত্তাকার পথে যারা তীরের ফলার মতো মনে করেন, সেটা মূলত হচ্ছে যে রাজকীয় যে বিবরণ, সেই রাজকীয় বিবরণের ক্ষেত্রে এটা প্রযোজ্য বলে অনেকে মনে করেন। যেমন ধরো বিভিন্ন শকাব্দ, গুপ্তাব্দ এই সমস্ত প্রচলন ঘটেছে। আর যে চক্রাকার যেটা, সেটা হচ্ছে যে পরিবর্তনশীলতা সম্পর্কে একটি ধারণা পাওয়া যাচ্ছে। ইতিহাসের যুগ বিভাজন সম্পর্কে মিলের কথা তোমাদের আগে বলেছি যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই তিনটি যে যুগ, সেই যুগটিকে ব্রিটিশ ঐতিহাসিক মিল তিনি সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা থেকে এই যুগটিকে বললেন যে হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। তো এখানে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা কীভাবে বোঝা যাবে না, দেখো তাহলে ভারতবর্ষে মুসলিমদের আসার আগে সেখানে হিন্দু যুগ ছিল, ঠিক আছে। মধ্যযুগে যখন মুসলিম শাসন শুরু হলো তখন মুসলিম যুগ শুরু হলো, কিন্তু তারপরে ব্রিটিশরা যখন এলো তাহলে তো খ্রিস্টান যুগ বলা উচিত ছিল। তাহলে এটা মিল যদি বলতেন যে হিন্দু যুগ, মুসলিম যুগ এবং খ্রিস্টান যুগ, তাহলে কিছুটা মেনে নেওয়া যেত। কিন্তু তিনি তাদের যে গৌরব, ব্রিটিশের যে গৌরব, তাদের যে উদারতা, তাদের যে গণতান্ত্রিক ধারণা, সেইটাকে প্রকাশ করার জন্য নিজেদেরকে শুধু ব্রিটিশ যুগ বললেন না, এটা জাতির পরিচয় দিলেন, সেখানে কিন্তু কোনো ধর্মের পরিচয় দিলেন না। এটাই হচ্ছে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার সব থেকে বড় লিমিটেশন, যে তারা নিজেদের যে গৌরব, সেই গৌরবটাকে প্রচার করাটাকে হাতিয়ার করেছেন। যেমন মেকলে ভারতবর্ষে যখন পাশ্চাত্য শিক্ষার প্রচলন ঘটান, তখন তিনি বলেছিলেন যে ইংল্যান্ডের এক তাক ভর্তি বইতে যা জ্ঞান আছে সারা ভারতবর্ষের সমস্ত পুস্তক একত্রিত করেও তার সমান হবে না। তো এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানে তাদের উপর আধিপত্য স্থাপন করার যে একটা অধিকার আছে, এটা তারা বোঝানোর চেষ্টা করেছেন তাদের ইতিহাস চর্চার মধ্যে দিয়ে। তো এই ছিল তোমাদের মোটামুটি প্রথম চ্যাপ্টার, এখানেই শেষ। প্রথম চ্যাপ্টারে তাহলে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পেলাম, সেটা হচ্ছে ইতিহাস চর্চার রচনার বিভিন্ন উপাদানগুলি কি কি, সেগুলো সম্পর্কে আলোচনা করো। তারপর হচ্ছে যে ইতিহাস রচনার বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি কি কি, ইতিহাস পুরাণ ঐতিহ্য সম্পর্কে টিকা লেখো, ইন্দো পারসিক ঐতিহ্য সম্পর্কে টিকা লেখো। এই কটা প্রশ্ন মোটামুটি তোমাদের গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। তো পরের অধ্যায় আমরা পরের ক্লাসে আলোচনা করব। পরের অধ্যায় হচ্ছে আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ, এটা বা আমরা পরের অন্য কোনো ক্লাসে অন্য কোনো অধ্যায় নিয়ে তোমাদের আলোচনা করব।